বাপরে বাপ, মাত্র 100 টাকার একটা নোট। হ্যাঁ, মাত্র 100 টাকা। কিন্তু সেই 100 টাকার নোটের জন্য একের পর এক মানুষ খুন হচ্ছে, অপহরণ হচ্ছে। এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। হ্যাঁ, এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। একদিকে একজন নিষ্ঠুর ব্যবসায়ী যে টাকার জন্য 1300 জন নিরীহ মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে রাজি। দাঁড়ান, দৌড় দিয়েন না। অন্যদিকে এক সাধারণ পরিবার যাদের দিকে কেউ বুঝতেই পারবে না যে তারা একাই একটা পুরো মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, একটা 100 টাকার নোটে এমন কি ছিল? কেন এত মানুষ এর জন্য মরতেও রাজি? আর কিভাবে এক বাবা, এক মা আর একটা মেয়ে মিলে থামিয়ে দিল হাজার কোটি টাকার অপরাধ চক্র? আজকের গল্পের অ্যাকশন, সাসপেন্স, রহস্য আর এমন কিছু টুইস্ট আছে যা আপনাকে শেষ পর্যন্ত অবাক করে দেবে। তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনে মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক মুভির কিছু দৃশ্য দেখে। எல்லாத்தையும் டீட்டெயிலாக சொன்னா ரிஸ்க் எடுக்கணும் அந்த 3 பேரையும் முடிச்சிருங்க. গল্প শুরু হয় 2004 সালে। আমাদের সামনে একটি সুখী পরিবারকে দেখানো হয়। পরিবারের কর্তা রাজারাম, যিনি একজন দক্ষ কারাটে মাস্টার। তিনি শিশুদের কারাতে শেখান যাতে তারা শুধু শক্তিশালী না হয়, প্রয়োজনে নিজেদের রক্ষাও করতে পারে। রাজারামের সঙ্গে তার ছোট ভাইও থাকে। দুই ভাই মিলে একটা মেডিকেল স্টোর চালায়। রাজারামের স্ত্রী নীলাবেনী এবং তাদের একমাত্র মেয়ে নীলা। নীলার বড় হওয়া অন্য সব সাধারণ বাচ্চাদের মতো ছিল না। ছোটবেলা থেকেই রাজারাম তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন, আর সেটা হলো, তোমার সঙ্গে যদি অন্যায় হয় তাহলে সবসময় কেউ এসে তোমাকে বাঁচাবে না, অনেক সময় নিজের জন্য নিজেকেই দাঁড়াতে হয়। একদিন ছোট্ট নীলা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। সে জানায় একটি ছেলে তাকে মেরেছে। রাজারাম তাকে জিজ্ঞাসা করেন, ভুল কার ছিল? নীলা বলে, ওই ছেলেটার। এখন অন্য কোনো বাবা হলে হয়তো মেয়েকে সান্ত্বনা দিতেন অথবা নিজে গিয়ে ছেলেটিকে বকাঝকা করতেন, কিন্তু রাজারাম তা করলেন না। তিনি বললেন, যদি ভুল তার হয়ে থাকে তাহলে গিয়ে নিজেই তার জবাব দাও। নীলা আবার সেখানে যায়, কিন্তু দুর্বল হওয়ার কারণে আবারও মার খেয়ে ফিরে আসে। তখন রাজারাম তাকে বোঝান, শুধু রাগ থাকলেই শক্তি আসে না, শক্তি অর্জনের জন্য প্রস্তুতি লাগে। কোনোদিন বাবা মা পাশে না থাকে তখনও যেন তুমি নিজের সুরক্ষা করতে পারো। এই কথাগুলো নীলার মনে গভীরভাবে গেঁথে যায়। এরপর সে বাবার কাছ থেকে কারাতে শেখা শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে নীলা শুধু কারাতেই শেখেনি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস অর্জন করেছে। যে ছেলেটি তাকে বিরক্ত করতো, নীলা তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে দেয়। আবার যখন সেই ছেলে একই কাজ করে, নীলা এবার তাকে পাল্টা জবাব দেয়। ফলে এলাকার অনেক মানুষ অভিযোগ নিয়ে রাজারামের কাছে আসে। তারা বলে, আপনার মেয়ে আমাদের ছেলে মেয়েদেরকে মেরে দেয়। কিন্তু রাজারাম নিজের মেয়ের পক্ষেই থাকেন, কারণ তার বিশ্বাস অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কখনো ভুল হতে পারে না। এরপর আসে নীলার জীবনের প্রথম কারাটে টুর্নামেন্ট। নীলা খুব উত্তেজিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে প্রথম প্রতিযোগিতাতেই হেরে যায়। হারার পর তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। সে মনে করতে থাকে সে হয়তো এই খেলার জন্য তৈরি নয়। তখন রাজারাম নিজের জীবনের একটা ঘটনা শোনান। তিনি বলেন, আমি আমার প্রথম প্রতিযোগিতায় হেরেছিলাম। হার মানেই শেষ নয়, অনেক সময় আসল শুরুটা হয় হার থেকেই। বাবার এই কথাগুলো নীলাকে আবারও সাহস দেয়। সে নতুন করে পরিশ্রম করা শুরু করে এবং পরের প্রতিযোগিতায় জয়লাভ করে। এদিকে একদিন নীলা আরেকটি মজার তথ্য জানতে পারে। তার চাচা তাকে জানায় যে রাজারামকে কারাতে শিখিয়েছেন আর কেউ নয়, নীলাবেনীর বাবা। আরও অবাক করা বিষয় হলো, রাজারামের জীবনের প্রথম কারাটে প্রতিযোগিতা হয়েছিল সেই মেয়েটির সঙ্গেই যিনি পরে তার স্ত্রী হয়েছিলেন। নীলা অবাক হয়ে যায়, কারণ সে এতদিন জানতই না যে তার মাও একজন দক্ষ কারাতে প্রশিক্ষণপ্রাপ্ত। অর্থাৎ বাইরে থেকে যতই সাধারণ মনে হোক, এই পরিবার আসলে ভেতরে ভেতরে অনেক শক্তিশালী। এক রাতে রাজারাম রাস্তার পাশে কয়েকজন গুন্ডাকে একটি ছেলেকে নির্মমভাবে মারধর করতে দেখেন। কারণ ছিল, সেই ছেলেটির বাবা তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। প্রতিশোধ নিতে তারা নিরীহ শিশুটির উপর অত্যাচার করছিল। রাজারাম ছেলেটিকে চিনতেও না, তবু তিনি এক মুহূর্ত দেরি না করে গুন্ডাদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েন এবং সবাইকে পিটিয়ে তাড়িয়ে দেন। নীলা পুরো ঘটনাটি নিজের চোখে দেখে। সে বাবাকে জিজ্ঞাসা করে, আপনি তো ওই ছেলেটিকে চিনতেন না, তাহলে তাকে সাহায্য করলেন কেন? তখন রাজারাম তাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেন। রাজারাম বলেন, কারো সাহায্য করবার জন্য তাকে চেনা জরুরি নয়। যদি আমাদের কারণে কারো জীবন একটু ভালো হতে পারে তাহলে তাকে সাহায্য করা উচিত। এরপর রাজারাম নিজের বোনের গল্প শোনান। তার বোনের নামও ছিল নীলা। একসময় তার খুব সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। মানুষের উদাসীনতার কারণে সে মারা যায়। সেই ঘটনার পর থেকেই রাজারাম বদলে যান। এখন তার কাছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু ভালো কাজ নয়, বরং একটি দায়িত্ব। এই শিক্ষাগুলোই একদিন নীলার জীবনে সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। সময় এগিয়ে যায় প্রায় 15 বছর। এখন 2019 সাল। ছোট্ট নীলা আর ছোট্ট নেই, সে বড় হয়ে গেছে। বাবার মতোই আত্মবিশ্বাসী, সাহসী এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো একটা মেয়ে। তবে তার মধ্যে শুধু বাবার সাহসী নয়, মায়ের ধৈর্য এবং বুদ্ধিমত্তাও রয়েছে। সে জানে কোথায় লড়াই করতে হয় আর কোথায় শান্ত থাকতে হয়। একদিন বাসে করে কোথাও যাচ্ছিল নীলা। সেই বাসে একজন বৃদ্ধা মহিলা
কারো কাছে সাহায্য চাইছিলেন, কিন্তু প্রভাবশালী গুন্ডা তার জমি দখল করে নিয়েছে। বৃদ্ধা আশা করেছিলেন ফোনের ওপাশের ব্যক্তি তাকে সাহায্য করবে, কিন্তু উল্টো সেই লোকই তাকে ভয় দেখাতে শুরু করে। সে বলে, জমিটা ছেড়ে দিন, ওরা খুব ক্ষমতাবান মানুষ। পরে বোঝা যায় লোকটি আসলে ওই জমি দখলকারী গুন্ডাদের সঙ্গে জড়িত। বসে বসে নীলা পুরো কথাগুলো শুনে ফেলে। কিছুক্ষণ পর বৃদ্ধা যখন বাধ্য হয়ে জমির কাগজপত্র নিয়ে গুন্ডাদের হাতে তুলে দিতে যাচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত হয় নীরা। একাই সে গুন্ডাদের সঙ্গে লড়াই করে, নিজের কারাতে দক্ষতা ব্যবহার করে সবাইকে পরাস্ত করে এবং বৃদ্ধার জমির কাগজপত্র ফিরিয়ে দেয়। এই ঘটনাটা প্রমাণ করে যে রাজারামের শিক্ষা এখনও নীলার মধ্যে জীবিত আছে। অপরিচিত মানুষের সাহায্য করতে সে কখনো পিছিয়ে যায় না। এদিকে গল্পের মূল ভিলেনের পরিচয় পাওয়া যায়, তার নাম বরুণ। বরুণ একজন অত্যন্ত ক্ষমতাশালী ব্যবসায়ী। তার একটি বড় মাইনিং কোম্পানি রয়েছে, কিন্তু যেখানে যেখানে তার কোম্পানি কাজ শুরু করেছে সেখানেই কোনো না কোনো বড় দুর্ঘটনা ঘটেছে। অনেক গ্রাম ধ্বংস হয়েছে, অনেক মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু বরুণের কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকা। এই সময় একজন সাংবাদিক বরুণের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করছিল। তার সন্দেহ ছিল বরুণের ব্যবসার আড়ালে বিশাল অপরাধ লুকিয়ে আছে। একদিন বরুণ একটি পাহাড়ি গ্রামের খবর পায়। গবেষণায় জানা যায় সেই পাহাড়ের নিচে অত্যন্ত মূল্যবান এক ধরনের ধাতু রয়েছে, যার বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা। কিন্তু সমস্যা হলো সেই ধাতু তুলতে হলে পাহাড়ের নিচে অত্যন্ত গভীর খনন করতে হবে, আর যদি সেটা করা হয় তাহলে পুরো পাহাড় ধসে পড়তে পারে। ফলে পাহাড়ের নিচে বসবাসকারী প্রায় 1300 জন মানুষ মারা যেতে পারে। সরকার সরাসরি এমন বিপজ্জনক প্রকল্পের অনুমতি দিতে পারে না, কিন্তু বরুণের কাছে মানুষের প্রাণের চেয়ে লাভ বেশি গুরুত্বপূর্ণ। সে এক দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর সঙ্গে দেখা করে। মন্ত্রী বিপদের বিষয়টি বুঝতে পারে, কিন্তু তার সততা নেই। সে বলে, অফিসিয়ালি 300 ফুট পর্যন্ত খননের অনুমতি দিতে পারি, এরপর যদি দুর্ঘটনা ঘটে তাহলে সেটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দেওয়া যাবে। বদলে সে দাবি করে 1000 কোটি টাকার ঘুষ। প্রথমে বরুণ অবাক হলেও পরে রাজি হয়ে যায়, কারণ তার হিসেব অনুযায়ী লাভের তুলনায় 1000 কোটি টাকা কিছুই না। এখন সমস্যা হলো এত বড় অঙ্কের টাকা সরাসরি লেনদেন করা সম্ভব নয়। তাই বরুণ যোগাযোগ করে এক ভয়ঙ্কর কিলারের সাথে, তার নাম আব্রাহাম। আব্রাহাম আন্তর্জাতিক হাওয়ালা ব্যবসা এবং কালো টাকা পাচারের একজন বড় খেলোয়াড়। পরিকল্পনা হয় হাওয়ালা নেটওয়ার্ক ব্যবহার করে 1000 কোটি টাকা মন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। এই পুরো ডিলের প্রমাণ হিসাবে ব্যবহার করা হবে একটি বিশেষ 100 টাকার নোট। বিদেশে গিয়ে সেই নির্দিষ্ট নোট দেখানো হবে, তারপর পুরো টাকার লেনদেন সম্পন্ন হবে। অর্থাৎ ওই 100 টাকার নোটই হয়ে ওঠে 1000 কোটি টাকার চাবিকাঠি। অন্যদিকে সাংবাদিকটি বরুণের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছিল। বরুণ বুঝতে পারে লোকটি তার জন্য বিপজ্জনক হয়ে উঠছে, তাই সে নিজের বিশ্বস্ত গ্যাংস্টার কৃপাকরকে নির্দেশ দেয় সাংবাদিককে সরিয়ে দিতে। কৃপাকরের লোকজন সাংবাদিকের বাড়িতে হামলা চালায় এবং নির্মমভাবে পুরো পরিবারকে হত্যা করে। বরুণের কাছে এটা কোনো বড় ব্যাপারই ছিল না, তার কাছে এটা শুধু পথের একটি কাঁটা সরিয়ে ফেলা। এই ঘটনায় স্পষ্ট করে দেয় টাকার জন্য বরুণ যে কোনো সীমা অতিক্রম করতে পারে। এদিকে নীলার জীবনেও নতুন অধ্যায় শুরু হয়। সে একটি কল সেন্টারে চাকরি পায়। পরিবার খুব খুশি হয়, কিন্তু চাকরির সঙ্গে সঙ্গে নতুন সমস্যাও শুরু হয়। তার ম্যানেজার সবসময় তাকে খারাপ দৃষ্টিতে দেখে, প্রতিনিয়ত বিরক্ত করে। একটাতে অফিসের ক্যাবে ফেরার সময় ম্যানেজার নীলার পাশে বসে। এরপর প্রমোশন এবং বেশি বেতনের লোভ দেখিয়ে অশালীন আচরণ করতে শুরু করে। নীলার সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্য বুঝে ফেলে, সরাসরি লোকটিকে মারধর করে গাড়ি থেকে ফেলে দেয়। সংক্ষেপে বলতে গেলে ম্যানেজার জীবনের সবচেয়ে কঠিন প্র্যাকটিক্যাল ট্রেনিং পেয়ে যায়। বাড়িতে ফিরে নীলাবিনী কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তার মনে হয় নীলা সবসময় ঝামেলায় জড়িয়ে যাচ্ছে। সমাজ কি বলবে, ভবিষ্যতে বিয়ের সময় সমস্যা হবে না তো? কিন্তু রাজারাম পরিষ্কার জানিয়ে দেয়, বিয়ে তখনই হবে যখন নীলা নিজে চাইবে। তিনি কখনোই সমাজের ভয়ে নিজের মেয়ের স্বাধীনতা কেড়ে নিতে চান না। এদিকে গল্পে নতুন একটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রবেশ ঘটে। তার নাম ইন্সপেক্টর অরুণ। তিনি একজন সৎ এবং নির্ভীক পুলিশ অফিসার। এক রাতে পুলিশ রাস্তায় চেকিং করছিল, অরুণও সেখানে উপস্থিত ছিল। হঠাৎ একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। পুলিশ গাড়ির ভেতর থেকে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে। সে আর কেউ নয়, আব্রাহাম। প্রথমে অরুণ মনে করেন এটি সাধারণ একটি দুর্ঘটনা, তাই তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু খুব শীঘ্রই এই ঘটনাটি এক বিশাল ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। বরুণ যখন জানতে পারে যে আব্রাহাম পুলিশের নজরদারিতে হাসপাতালে রয়েছে, তখন সে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ আব্রাহাম কোনো সাধারণ মানুষ ছিল না। 1000 কোটি টাকার হাওলা চক্রের অন্যতম প্রধান ব্যক্তি ছিল সে। পুরো লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য তার কাছেই ছিল। তাই বরুণ সঙ্গে সঙ্গে তার লোকদেরকে হাসপাতালে পাঠায়। উদ্দেশ্য ছিল পুলিশ কিছু বুঝে ওঠার আগে আব্রাহামকে সেখান থেকে সরিয়ে নেওয়া। কিন্তু হাসপাতালে আগে থেকেই উপস্থিত ছিল ইন্সপেক্টর অরুণ। সশস্ত্র কয়েকজন গুন্ডা হাসপাতালে ঢুকতেই অরুণ তাদের থামিয়ে দেন। প্রথমে তিনি ভেবেছিলেন তারা আব্রাহামকে হত্যা করতে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারেন আসলে তারা তাকে বাঁচিয়ে নিয়ে যেতে চায়।
অর্থাৎ আব্রাহাম কোনো বড় অপরাধী। অরুণ তাদের সতর্ক করেন, কিন্তু তারা কথা না শুনলে তিনি একজনের পায়ে গুলি করেন। গুলিবিদ্ধ হওয়ার পর গুন্ডারা পিছু হটে। আব্রাহাম পুলিশের হেফাজতেই রয়ে যায়। কিন্তু 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 কিছুক্ষণ পরেই পুরো খেলা বদলে যায়। অরুণ হাসপাতাল থেকে বের হওয়ার পর আব্রাহামের জ্ঞান ফিরে আসে। আহত অবস্থাতে সে অত্যন্ত বিপজ্জনক ছিল। সে হাসপাতালে থাকা পুলিশ সদস্যদের উপর আক্রমণ চালায়, এক এক করে সবাইকে কাবু করে ফেলে। এরপর সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যায়। যদিও সে পালাতে সক্ষম হয়, কিন্তু তার পায়ে গুলি লেগেছিল। ক্ষত ক্রমশ গুরুতর হচ্ছিল, রক্তক্ষরণ বন্ধই হচ্ছিল না। সঠিক চিকিৎসা না পেলে পা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাই সে একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে। ডাক্তার তাকে কিছু নির্দিষ্ট ওষুধের নাম লিখে দেন এবং সতর্ক করে বলেন যত দ্রুত সম্ভব ওষুধ না পেলে অবস্থা আরও খারাপ হবে। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। আব্রাহাম নিজে বাইরে যেতে পারবে না, পুলিশ তাকে খুঁজছে। তার পরিচিত অপরাধীরাও পুলিশের নজরদারিতে। সেই সময় গল্পে আসে নতুন আরেকটা চরিত্র, টবি। টবি সদ্য জেল থেকে বের হয়েছে, তার কাছে কোনো টাকা নেই, পরিবারের অবস্থাও খারাপ। সে যে কোনোভাবেই কৃপাকরের গ্যাংয়ে ঢুকতে চায়। কৃপাকর তাকে পরীক্ষা করার জন্য প্রথম কাজ দেয়। আব্রাহামের জন্য জরুরি ওষুধ এনে দিতে হবে, কারণ গ্যাংয়ের পুরনো সদস্যরা পুলিশের নজরে রয়েছে। তাই নতুন হওয়ায় টবিকেই পাঠানো হয়। টবি একটি এলাকায় পৌঁছায় যেখানে দুইটা ফার্মেসি ছিল। একটি দোকানে বসেছিল নীলা। টবি ভাবে একটা মেয়েকে ভয় দেখানো খুব সহজ হবে। সে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ চায়। নীলা সরাসরি না বলে দেয়। তখন টবি ছুরি বের করে তাকে ভয় দেখায়। এই মুহূর্তে নীলার মায়ের শেখানো কথাটা মনে পড়ে যায়, সবসময় লড়াই করাই বুদ্ধিমানের কাজ নয়। তাই পরিস্থিতি খারাপ না করে সে চুপচাপ ওষুধ দিয়ে দেয়। কিন্তু টবির সমস্যা ছিল তার পুরনো অভ্যাস। দোকান ছেড়ে বের হওয়ার সময় তার চোখে পড়ে নীলার গলার সোনার চেইনের উপর। সঙ্গে সঙ্গে তার পুরনো চোরের স্বভাব জেগে ওঠে। সে আবার ফিরে আসে, চেইনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু 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 নীলা এবার আর চুপ থাকে না। মুহূর্তের মধ্যে সে টবির হাত চেপে ধরে আর তার নিজের ছুরিটাই ব্যবহার করে টবির হাতে আঘাত করে। টবি ব্যথায় ছটফট করতে থাকে। এদিকে আশেপাশের মানুষ জড়ো হয়ে যায়। অবশেষে টবি পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর টবি কৃপাকরকে ফোন করে। সে জানায় চেইন ছিনতাইয়ের অভিযোগে পুলিশ তাকে ধরে ফেলেছে, তবে পুলিশের কাছে ওষুধের ব্যাপারটি এখনো প্রকাশ পায়নি। সে আরও বলে মেয়েটা সম্ভবত তার বাবাকে নিয়ে অভিযোগ করতে আসবে। এই খবর শুনে আব্রাহাম আতঙ্কিত হয়ে পড়ে। যদি টবিকে জোর করা হয় তাহলে ওষুধ থেকে শুরু করে তার লুকিয়ে থাকার জায়গা পর্যন্ত সব ফাঁস হয়ে যেতে পারে। প্রথমে কৃপাকর টবিকে মেরে ফেলার কথা ভাবে, কিন্তু আব্রাহাম তাকে থামায়। সে বলে পুলিশ স্টেশনের ভিতরে খুন করা খুবই ঝুঁকিপূর্ণ। তখন তারা নতুন পরিকল্পনা করে। পরিকল্পনাটা ছিল তার চেয়ে বেশি ভয়ঙ্কর। মেয়েটা এবং তার পুরো পরিবারকে মেরে ফেলতে হবে, যাতে তারা কখনোই অভিযোগ জানাতে থানায় পৌঁছাতে না পারে। কৃপাকরদের তার লোকদের পাঠায় নীলা এবং তার পরিবারের খোঁজ নিতে। কিন্তু এখানেই ঘটে একটি ছোট্ট ভুল, আর সেই ভুলই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। কৃপাকরের লোকটি আশেপাশের লোকজনদের কাছ থেকে শুনেছিল নীলার বাবা একজন ক্যারাটে মাস্টার, কিন্তু তারা ভুল শুনে মনে করে তিনি একজন হেডমাস্টার, অর্থাৎ সাধারণ একজন স্কুল শিক্ষক। সে ফোন করে কৃপাকরকে জানায় মেয়েটার বাবা একজন সাধারণ হেডমাস্টার, মা সেলাইয়ের কাজ করে, খুব সাধারণ পরিবার। কৃপাকর স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেভাবে কাজটা খুব সহজ হবে। কিন্তু তারা জানতো না যাদের তারা সাধারণ পরিবার ভাবছে আসলে তারা ছিল ভিন্ন কিছু। একজন কারাতে মাস্টার বাবা, একজন প্রশিক্ষিত যোদ্ধা মা, আর তাদের মেয়ে নীলা। অর্থাৎ পুরো পরিবারটাই ছিল একটা মার্শাল আর্টস পাওয়ার হাউস। আর কয়েক ঘন্টা পরই কৃপাকরের লোকেরা এই ভুলের জন্য ভয়াবহ মূল্য দিতে চলেছে। সেই রাতেই কৃপাকর তার 5 জন সশস্ত্র লোককে নীলাদের বাড়িতে পাঠায়। তাদের কাজ ছিল খুব সহজ, নীলা এবং তার পুরো পরিবারকে শেষ করে দেওয়া। কিন্তু তারা জানতো না যাদের তারা সাধারণ পরিবার ভেবেছে তারা আসলে সাধারণ কেউ নয়। গভীর রাতে 5 জন গুন্ডা চুপিসারে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তারা আক্রমণ করার চেষ্টা করতেই নীলা বিষয়টা বুঝে যায়। মুহূর্তের মধ্যেই বাড়ির ভিতরে শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই। রাজারাম, নীলাবিনী এবং নীলা 3 জনই একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। এখানে প্রথমবারের মতো আমরা নীলাবিনীর আসল রূপ দেখতে পাই। এতদিন যাকে একজন সাধারণ গৃহিণী মনে হচ্ছিল, সেও একজন দক্ষ যোদ্ধা। বাড়ির প্রতিটা কোণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। একদিকে 5 জন সশস্ত্র গুন্ডা, অন্যদিকে একটি পরিবার। কিন্তু সেই পরিবারটা ছিল প্রশিক্ষিত যোদ্ধাদের পরিবার। এক এক করে সব গুন্ডা পরাস্ত হতে থাকে। দীর্ঘ লড়াইয়ে শেষে 5 জনই মারা যায়। যুদ্ধ শেষ হয়ে গেলেও সমস্যা শুরু হয় তখনই। বাড়ির ভিতরে পড়ে আছে 5টি মৃতদেহ। এখন যদি পুলিশকে সবকিছু বলা হয় তাহলে বছরের পর বছর মামলা চলবে, সমাজের নানান ধরনের কথা ছড়াবে। নীলার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। ভয়, উদ্বেগ এবং পরিস্থিতির চাপে তারা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। বাড়ির পেছনে একটি গর্ত খুঁড়ে 5টি লাশ গোপনে কবর দিয়ে দেয় আর ঠিক করে যে টবির বিরুদ্ধে করা অভিযোগও তুলে নেবে। অন্যদিকে নতুন বিপদ তৈরি হয়। আব্রাহাম হঠাৎ বুঝতে পারে একটা ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। সে জানতে পারে কৃপাকরের ভাই তার পার্স নিয়ে চলে গেছে, আর সেই পার্সের ভেতরেই ছিল সেই বিশেষ 100 টাকার নোট। বুঝছেন তো এবার ঘটনা মোড় নিচ্ছে কোথায়? যেই নোটের মাধ্যমে 1000 কোটি টাকার হাওয়ালা ডিল সম্পন্ন হওয়ার কথা ছিল। অর্থাৎ ভুলবশত পার্স বদলে গেছে, আর সেই সঙ্গে হারিয়ে গেছে পুরো ডিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। আব্রাহাম এবং কৃপাকর দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে। কৃপাকর নিজের ভাইকে ফোন করে, কিন্তু কোনো সাড়া পায় না।
তারা ধরে নেয় হয়তো পুলিশ সবাইকে গ্রেপ্তার করেছে। এদিকে রাজারাম এবং নীলা থানায় গিয়ে টবির বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নেয়। এই ব্যাপারে কৃপাকর কিছুই জানতো না। সে বিশ্বাস করে বসে যে তার ভাই এবং লোকজন পুলিশের হাতে ধরা পড়েছে, আর এই ভুল ধারণাটাই তাকে আবারও বিপজ্জনক করে তোলে। রাগে ক্ষিপ্ত হয়ে সে একটি ভয়ঙ্কর কাজ করে বসে। সে ইন্সপেক্টর অরুণের স্ত্রী এবং ছেলেকে অপহরণ করে। এরপর অরুণকে ফোন করে হুমকি দেয়, আমার ভাই আর লোকদের ফিরিয়ে দাও, নইলে তোমার পরিবারকে মেরে ফেলবো। অরুণ বারবার বোঝানোর চেষ্টা করে তার কাছে কৃপাকরের কোনো লোক নেই, সে সত্যিই কিছু জানে না, কিন্তু কৃপাকর কিছুতেই বিশ্বাস করতে চায় না। অন্যদিকে আব্রাহাম নিজেও সত্য জানার চেষ্টা শুরু করে। সে এক পুলিশ সদস্যকে ধরে জিজ্ঞাসাবাদ করে। সেখান থেকে সে জানতে পারে কৃপাকরের লোকেরা পুলিশের হেফাজতে নেই। আরও জানতে পারে যে অভিযোগ করা মেয়েটির বাবা কোনো হেডমাস্টার নয়, তিনি একজন কারাতে মাস্টার রাজারাম। এই কথা শুনেই আব্রাহামের সব কিছু পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে কৃপাকরের লোকেরা নিশ্চয়ই রাজারামের বাড়িতেই গিয়েছিল আর সেখান থেকেই নিখোঁজ হয়েছে। আব্রাহাম সরাসরি রাজারামের বাড়ির দিকে রওনা দেয়। সেই সময় রাজারাম বাড়িতে ছিল না, কিন্তু বাড়ির ভাঙাচোরা অবস্থা ও লড়াইয়ের চিহ্ন দেখে সে বুঝে যায় এখানে বড় কিছু ঘটেছে। এরপর সে নীলাবিনী এবং নীলার উপর হামলা চালায়। আব্রাহাম ছিল অত্যন্ত শক্তিশালী এবং নির্মম। এই লড়াইয়ে প্রথমবারের মতো নীলা ও তার মা কঠিন চাপে পড়ে যায়। দুজনেই মারাত্মকভাবে আহত হয়। ঠিক তখনই রাজারাম বাড়িতে ফিরে আসে। সে লড়াইয়ে যোগ দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় আব্রাহাম রাজারামের সঙ্গেও সমান তালে লড়াই করতে থাকে। কিছুক্ষণের জন্য মনে হয় এবার হয়তো এই পরিবারের শেষ সময় এসে গেছে, কিন্তু ঠিক তখনই গল্পে আসে একটি বড় টুইস্ট। রাজারামের ছোট ভাই ঘটনাস্থলে পৌঁছে যায়, আর তখন জানা যায় সে একজন দক্ষ কারাটে ফাইটার। অর্থাৎ এই পরিবারের একজন সদস্যও সাধারণ নয়। তার আসার পর যুদ্ধের ভারসাম্যই বদলে যায়। রাজারাম, নীলাবিনী, নীলা এবং তার চাচা চারজন একসঙ্গে আব্রাহামের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। দীর্ঘ ও ভয়ঙ্কর সংঘর্ষের পর অবশেষে তারা আব্রাহামকে পরাস্ত করে। তাকে একটি চেয়ারে বেঁধে ফেলা হয়। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমে আব্রাহাম মুখ খুলতে চায় না, কিন্তু চাপ বাড়তে থাকলে সে ভেঙে পড়ে। সে জানায় যে ইন্সপেক্টর অরুণের স্ত্রী ও ছেলেকে কোথায় আটকে রাখা হয়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে রাজারাম এবং নীলা সেখানে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে, কারণ এখন শুধু নিজেদের পরিবারকে বাঁচানো নয়, একজন নির্দোষ পুলিশ অফিসারের পরিবারকেও বাঁচাতে হবে। আর ঠিক এখান থেকেই গল্প আরও বড় রূপ নিতে শুরু করে। আব্রাহামের কাছ থেকে অরুণের স্ত্রী ও ছেলের অবস্থান জানার পর রাজারাম এবং নীলা এক মুহূর্ত দেরি করে না। তারা সরাসরি সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয় যেখানে কৃপাকর ইন্সপেক্টর অরুণের পরিবারকে বন্দী করে রেখেছিল। ওদিকে কৃপাকর এখনও বিশ্বাস করছে যে তার ভাই ও লোকজন পুলিশের হাতে ধরা পড়েছে। সে বুঝতেই পারেনি যে তার 5 জন লোক ইতিমধ্যেই মারা গেছে। রাজারাম এবং নীলা যখন সেখানে পৌঁছায় তখন চারদিকে কৃপাকরের সশস্ত্র লোকজন পাহারা দিচ্ছিল, কিন্তু বাপ মেয়ের সামনে তারা বেশিক্ষণ টিকতেই পারে না। একের পর এক গুন্ডা মাটিতে লুটিয়ে পড়তে থাকে। ভয়ঙ্কর এক অ্যাকশন সিকোয়েন্সের পর তারা অরুণের স্ত্রী এবং সন্তানকে উদ্ধার করতে সক্ষম হয়। এই অভিযানের সময় সেখানে বরুণের এক গুরুত্বপূর্ণ ম্যানেজার উপস্থিত ছিল, তাকেও আটক করা হয়। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমে কৃপাকর এবং ম্যানেজার দুজনেই চুপ থাকার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে পুরো সত্য বেরিয়ে আসতে থাকে। রাজারাম জানতে পারে পুরো ঘটনার পেছনে রয়েছে একটি বিশাল হাওয়ালা চক্র, একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, 1000 কোটি টাকার ঘুষ আর একটি বিপজ্জনক মাইনিং প্রকল্প। তারা জানতে পারে একটি পাহাড়ের নিচে থাকা মূল্যবান ধাতু উত্তোলনের জন্য বরুণ সরকারকে ঘুষ দিতে চাইছে। যদি প্রকল্পটি শুরু হয় তাহলে পুরো পাহাড় ধসে পড়তে পারে, আর পাহাড়ের নিচে থাকা 1300 নিরীহ মানুষ মারা যাবে। সবকিছুর চাবিকাঠি ছিল সেই বিশেষ 100 টাকার নোট, যেটা ছাড়া 1000 কোটি টাকার হাওয়ালা ডিল সম্পন্ন করা সম্ভব নয়। সবকিছু জানার পরে রাজারাম বুঝতে পারে এটা আর এখন শুধু তার পরিবারের নিরাপত্তার বিষয় নয়, এটা 1300 মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন। এরপর রাজারাম তার ভাইকে ফোন করে বলে, কৃপাকরের ভাইয়ের কাছ থেকে পাওয়া পার্সটা ভালো করে দেখো তো। পার্স করে দেখা হলে সত্যি সেই বিশেষ 100 টাকার নোটটি পাওয়া যায়। সবাই বুঝতে পারে এতদিন ধরে যার জন্য এত রক্তপাত হয়েছে সেটাই সেই নোট। নোটটা ফিরে পাওয়ার পর কৃপাকর একটি প্রস্তাব দেয়। সে বলে নোটটা ফেরত দিয়ে দাও, সব শত্রুতা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই নীলা সামনে এগিয়ে আসে। সে বাবাকে থামিয়ে দেয়, তারপর বলে এটা শুধু 100 টাকার নোট নয়, এটা 1300 মানুষের জীবন। ছোটবেলায় রাজারাম নীলাকে শিখিয়েছিল অচেনা মানুষের সাহায্য করাও মানবতার অংশ। আজ সেই একই শিক্ষা নীলা তার বাবাকে ফিরিয়ে দেয়। রাজারাম বুঝতে পারে তার মেয়ে ঠিকই বলেছে, যদি নোটটা ফেরত দেওয়া হয় তাহলে মাইনিং প্রকল্প আবার শুরু হবে আর হাজারো নিরীহ মানুষ বিপদে পড়বে। অবশেষে রাজারাম কঠিন সিদ্ধান্ত নেয়, সে কৃপাকর এবং তার সহযোগীদের শেষ করে দেয়, যাতে তারা আর কখনো সেই নোট বা হাওয়ালা চক্রের পেছনে যেতে না পারে। ঠিক তখনই ঘটনাস্থলে পৌঁছে যায় ইন্সপেক্টর অরুণ। সে নিজের স্ত্রী এবং সন্তানকে নিরাপদ অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি পায়, কিন্তু তখনও পুরো সত্যটা জানে না। অন্যদিকে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে বরুণের জন্য। মন্ত্রী তার 1000 কোটি টাকা চাইছে, কিন্তু আব্রাহাম নিখোঁজ, নোট নিখোঁজ, ডিল আটকে গেছে। বরুণ ক্রমশ উত্তেজিত ও বিপজ্জনক হয়ে উঠতে থাকে। সে তার লোকদেরকে তদন্তে নামায়, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়, আর ধীরে ধীরে তাদের নজরে পড়ে রাজারামের পরিবারের উপর। এদিকে রাজারামও পরিস্থিতি বুঝে গেছে। সে জানে বরুণের কাছে অসীম টাকা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, অসংখ্য গুন্ডা আছে।
শুধু আত্মরক্ষা করে এই বিপদ থেকে বাঁচা সম্ভব নয়, কারণ বরুণ বেঁচে থাকলে সে বারবার ফিরে আসবে। তাই রাজারাম একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে সমস্যার শিকড় উপড়ে ফেলতে হবে, শুধু ডালপালা কাটলে হবে না। এবং সেই সিদ্ধান্ত নেওয়াতেই গল্প চলে যায় চূড়ান্ত ক্লাইম্যাক্সের দিকে। রাজারাম এখন পুরোপুরি বুঝে গেছে। সে জানে বরুণ শুধু একজন ব্যবসায়ী নয়, তার হাতে আছে বিপুল অর্থ, রাজনৈতিক ক্ষমতা এবং অসংখ্য সশস্ত্র লোক। যতদিন বরুণ বেঁচে থাকবে ততদিন এই বিপদ শেষ হবে না। অন্যদিকে আব্রাহাম তখনও জীবিত ছিল। রাজারাম এবং তার পরিবার বুঝতে পারে আব্রাহামকে ছেড়ে দিলে সে ভবিষ্যতে আরো বড় বিপদ ডেকে আনবে। তাই তারা তাকে এমনভাবে গোপন করে দেয় যাতে সে আর কখনো কারোর জন্য হুমকি হয়ে উঠতে না পারে। এরপর শুরু হয় গল্পের সবচেয়ে বড় সংঘর্ষের প্রস্তুতি। বরুণ তার লোকদের মাধ্যমে জানতে পারে যে পুরো ঘটনার পেছনে রাজারামের পরিবার রয়েছে। সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। বরুণ সিদ্ধান্ত নেয় এই পরিবারকে পৃথিবী থেকে মুছে ফেলতেই হবে। সে তার শত শত লোককে রাজারামের বাড়িতে পাঠায়। তার ধারণা ছিল এত বড় বাহিনীর সামনে একটি পরিবার বেশিক্ষণ টিকতে পারবে না। কিন্তু 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 রাজারামও বসেছিল না। সে আগেই সবকিছু পরিকল্পনা করে রেখেছিল। পরিকল্পনা অনুযায়ী বাড়িতে থেকে যায় নীলাবেনী এবং রাজারামের ভাই। তারা বাড়িতে আসা গুন্ডাদের মোকাবিলা করবে। আর অন্যদিকে রাজারাম এবং নীলা সরাসরি বরুণের আস্তানে আক্রমণ করবে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু শুরু হয়। বরুণের শত শত লোক রাজারামের বাড়িতে হামলা চালায়, কিন্তু নীলাবেনী এবং রাজারামের ভাই দুর্দান্তভাবে প্রতিরোধ গড়ে তোলে। এদিকে রাজারাম এবং নীলা পৌঁছে যায় বরুণের সদর দপ্তরে। সেখানে শুরু হয় পুরো সিনেমার সবচেয়ে বড় অ্যাকশন সিকোয়েন্স। একদিকে অভিজ্ঞ রাজারাম, অন্যদিকে দ্রুতগতির এবং সাহসী নীলা। দুজন মিলে একের পর এক গুন্ডাকে পরাস্ত করতে থাকে। বরুণের লোকেরা সংখ্যায় অনেক বেশি ছিল, কিন্তু দক্ষতা এবং সাহসের সামনে তারা টিকতে পারেনি। দীর্ঘ এবং ভয়ঙ্কর লড়াইয়ের পর অবশেষে তারা বরুণের সামনে পৌঁছে যায়। বরুণ নিজেও কম শক্তিশালী ছিল না। প্রথমে সে রাজারাম এবং নীলার উপর প্রাধান্য বিস্তার করতে শুরু করে, কিন্তু মনে হচ্ছিল হয়তো এবার সে জয়ী হবে। কিন্তু শেষ পর্যন্ত সত্য এবং ন্যায়ের পক্ষই শক্তিশালী প্রমাণিত হয়। দীর্ঘ সংঘর্ষের পর রাজারাম এবং নীলা মিলে বরুণকে পরাজিত করে ফেলে। বরুণের পতনের সঙ্গে সঙ্গে তার পুরো সাম্রাজ্য ভেঙে পড়ে। মাইনিং প্রকল্প বন্ধ হয়ে যায়, দুর্নীতির চক্র থেমে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাহাড়ের নিচে বসবাসকারী 1300 নিরীহ মানুষ এমন একটি ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে যায় যার কথা তারা নিজেরাও জানতো না। পরে ইন্সপেক্টর অরুণ পুরো ঘটনার সূত্র খুঁজে বের করার চেষ্টা করে। তার বরুণের উপর সন্দেহ ছিল, কিন্তু পুরো সত্য কখনো তার সামনেই আসে না। আইন হয়তো পুরো ঘটনা জানতে পারেনি, কিন্তু বাস্তবে একটি পরিবার নিজেদের রক্ষা করতে গিয়ে একটি পুরো গ্রামের জীবন বাঁচিয়ে ফেলেছিল। কিছুদিন পর রাজারাম এবং তার পরিবার আবার স্বাভাবিক জীবনে ফিরে যায়। বাইরের মানুষের কাছে তারা এখন একটি সাধারণ পরিবার, কিন্তু বাস্তবে তারা অসাধারণ। মুভির শেষ বার্তাটাও ছিল খুব চমৎকার। অনেক সময় আইন, ক্ষমতা কিংবা সিস্টেম সঠিক সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারে না। সেই সময় পার্থক্য করে দেয় এমন সব মানুষরা যাদের মধ্যে এখনো সাহস, ন্যায়বোধ এবং মানবতা বেঁচে আছে। রাজারাম নীলাকে শুধু কারাতে শেখায়নি, সে তাকে শিখিয়েছিল শক্তির আসল অর্থ কাউকে ভয় দেখানো নয়, বরং প্রয়োজনীয় সঠিক বিষয়ের পক্ষে দাঁড়ানো। আর শেষ পর্যন্ত নীলা ঠিক সেটাই করে। একটা 100 টাকার নোটের জন্য শুরু হওয়া ঘটনা শেষ পর্যন্ত 1300 মানুষের জীবন রক্ষা করে। আর এভাবেই দারুণ এই মুভিটা শেষ হয়ে যায়। আরে দাঁড়ান দৌড় দিয়েন না, মুভিটা তো দেখলেন তাই না? মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যান, কারণ লাইক দিতে তো আর টাকা লাগে না, তাই না? অন্তত এখন পর্যন্ত তো লাগে না। আর সাবস্ক্রাইব না করে যদি এখান থেকে চলে যান, তাহলে আজকে রাতেই আপনার স্বপ্নে 100 টাকা সেই রহস্যময় নোটটা এসে বলবে কি জানেন, ভাই সাবস্ক্রাইবটা করে দাও। আর কমেন্টে অবশ্যই জানান এই মুভিতে আপনার সবচেয়ে প্রিয় চরিত্র কে ছিল। আমি কিন্তু সব কমেন্ট পড়ি এবং উত্তরও দেই। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো মাথা নষ্ট করা টুইস্টে ভরা পাগলাটে গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।